নমস্কার ছাত্রছাত্রীরা, আমি অন্বেষা, আপনাদের জিওগ্রাফি টিচার। লুসি অনলাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ক্লাসে। তো অনেক লম্বা টাইম হয়ে গেছে, আমি ক্লাস 10-এর উপর ভিডিও ছাড়িনি, তার জন্য আগে থেকে সরি বলে দিচ্ছি। তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের নতুন ক্লাস। আচ্ছা, আমরা বহির্জাত প্রক্রিয়া নিয়ে আগে একটা ক্লাস করেছিলাম, এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। অনেকটা লম্বা ডিউরেশন হয়ে গেছে, তাই যদি আপনাদের মনে না থাকে আগের ভিডিওটা একবার গিয়ে দেখে নেবেন। এটা হচ্ছে কি আমাদের বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের সেকেন্ড পার্ট। এখানে আমরা আগে কি না বহির্জাত প্রক্রিয়া কি কি সেগুলো ডিসকাস করেছি। এবার সেই সমস্ত বহির্জাত প্রক্রিয়াগুলোর উপর নির্ভর করে সেগুলো আমাদের মানে আমাদের ভূমিরূপ বিভিন্ন যে সৃষ্টি হয়েছে সেগুলো আমরা এখানে দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো আগে আমরা কি দেখছিলাম না, বহির্জাত প্রক্রিয়ার লাস্ট যেখানে আমরা পার্ট শেষ করেছিলাম আবহবিকার। আবহবিকার কি না তিন ধরনের: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার আর জৈব রাসায়নিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারটা কি না, যেটা মানে ফিজিক্যাল ওয়েদারিং, মানে যেটা ক্ষয় সঞ্চয়, এগুলোকে বলা হবে যান্ত্রিক, ঠিক আছে। মানে কোনো একটা ধরুন আমি একটা সাপোজ বলছি, আমরা যখন নদীকে দেখি, ঠিক আছে, তো নদীর ওখানে কি হচ্ছে, জল বয়ে যাচ্ছে, তাই নদী ক্ষয় হচ্ছে, এটা কিনা যান্ত্রিক আবহবিকার। কিন্তু এবার সাপোজ ধরুন একটা পাথর, আর পাথরের উপর অ্যাসিড বৃষ্টি হলো, তার কারণে পাথরটা ক্ষয়ে গেল, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় সেটা রাসায়নিক আবহবিকার। আর সবার লাস্টে কি জৈব রাসায়নিক আবহবিকার। এটা কি না, এটা যখন মানে ধরুন সাপোজ এটা একটা প্রাচীর, ঠিক আছে, এই প্রাচীরের উপর কি না একটা গাছ বেরিয়েছে। এবার সেই গাছের শিকড় মাঝে মাঝে আপনারা দেখবেন হয়তো খুব মজবুত একটা বাড়ি, কিন্তু যখন সেখানে গাছ একটা হয় না, সে শিকড়, সে অত নরম শিকড় আপনি কিন্তু হাত দিয়ে ভেঙে দিতে পারবেন, কিন্তু সেই শিকড় ধীরে 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 যদি সঠিক সময় উপরে না ফেলা হয়, পুরো প্রাচীরটাকেই কিন্তু ফাটিয়ে দিতে পারে। তো এটাই কি না জৈব রাসায়নিক আবহবিকার। কোন একটা পাথরের উপর আগের এতে একটা ছবিতে ছিল, কোন পাথরের উপর হয়তো একটা গাছ জন্মেছে, সেই গাছটায় মানে গাছটার কারণে পাথরের কি একটা অংশ প্রথমে একটু ফাট ধরলো, সেটা পড়ে গেল, তারপর আরেকটু ফাট ধরলো, এই হয়ে হয়ে কি হচ্ছে না পাথরটা ক্ষয় হয়ে যাচ্ছে। এটা তখন কি হয়ে যাচ্ছে না জৈব রাসায়নিক আবহবিকার, ঠিক আছে। নেক্সট, এবার আমরা কি দেখব না, এই যে বহির্জাত যে প্রক্রিয়া, সেই বহির্জাত প্রক্রিয়া আর তার দ্বারা সৃষ্ট ভূমিরূপের ফার্স্ট পার্ট, সেটা কি নদী। তো নদী কি না আমরা মানে বহির্জাত প্রক্রিয়াতে মূলত তিনটে মেন পার্ট দেখব। ফার্স্ট পার্ট কি না নদী, তারপরে হিমবাহ, তারপর বায়ু। তো বহির্জাত প্রক্রিয়া আমি আগের ক্লাসে বলেছিলাম কি মূলত দুটো টাইপের হবে, ঠিক আছে। একটা ক্ষয়, একটা সঞ্চয়। এর মাঝে বহনের প্রক্রিয়া আছে, কিন্তু বহনের প্রক্রিয়াটা ওই সময় কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না, ঠিক আছে। মূলত ক্ষয় আর সঞ্চয় এই দুটো টাইমে কিন্তু ভূমিরূপ সৃষ্টি হয়। তাই আমরা এই ক্ষয় আর সঞ্চয়ের সময় যে যে ভূমিরূপ গুলো সৃষ্টি হয় সেটা দেখব। প্রথমে আমরা যেহেতু নদী থেকে শুরু করেছি, তাহলে দেখি নদীর কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। প্রথমে আমরা ক্ষয় থেকে দেখব। তার আগে নদীর মানে অববাহিকা এবং নদীর গতি সম্বন্ধে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, প্রথমত এটা জেনে রাখুন নদী দু ধরনের হয়। একটা জলা গলে বরফ জলা বরফ গলা জলে পুষ্ট নদী, আরেকটা বৃষ্টির জলে পুষ্ট নদী। তো এই যে বরফ গলা জলে পুষ্ট নদীটা কি না, হিমবাহ থেকে হিমবাহ মানে কি, এই যে উঁচু উঁচু পাহাড়ে যে সমস্ত বরফ জমে থাকে, তো একটা নির্দিষ্ট টাইমের পর কি হয় না, সেই বরফগুলো গলে যাচ্ছে, গলে জল আকারে কি হচ্ছে না সেগুলো নদী আকারে বয়ে যাচ্ছে। এই যে নদীগুলো যেগুলো হিমবাহ থেকে সৃষ্টি হচ্ছে, সেগুলো কি না বরফ গলা জলে পুষ্ট নদী। আর বৃষ্টির জলে পুষ্ট নদী মানে, বৃষ্টির জলে পুষ্ট নদী মানে এমন নদী যেটা শুধু যখন বৃষ্টি হয় তখনই তাতে জল থাকে, যদি বৃষ্টি না হয় তাতে জল থাকবে না, ঠিক আছে। তো এরকম দুটো নদীর উদাহরণ আমরা জানি। বরফ গলা জলে পুষ্ট নদী কি আছে, গঙ্গা। বরফ গলা জলে পুষ্ট আমাদের গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে, আমরা ছোটবেলা থেকে সেটা পড়েছি। তো বরফ গলা জলে পুষ্ট, এই জন্য দেখবেন গঙ্গার কিন্তু জল কোনোদিনও সরি গঙ্গার জল কিন্তু কোনোদিনও মানে থেমে থাকে না, ঠিক আছে। সেখানে কিন্তু সর্বদা জল থাকে, কোনোদিনও শুকিয়ে যায় না।
কিন্তু অন্যদিকে বরফ গলা বৃষ্টির জলে পুষ্ট নদী কি আছে আমাদের হচ্ছে উত্তরবঙ্গে কি আছে না তিস্তা তোর্সা। এগুলো কি না বৃষ্টির জলে পুষ্ট নদী। সুতরাং একটা নির্দিষ্ট টাইম আছে যখন হচ্ছে এই নদীতে জলের পরিমাণ অত্যাধিক কমে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে দু ধরনের নদী। এবার সাপোজ ভেবে দেখুন এই দু ধরনের নদীর মধ্যে কোন ধরনের নদীতে বহির্জাত প্রক্রিয়া সব থেকে বেটার হবে? অবশ্যই হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদীতে। কেন? কারণ এখানে কন্টিনিউ জল বইতে আছে, সুতরাং এখানে বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় এবং সঞ্চয় কন্টিনিউ হতে আসছে, তাই হচ্ছে এখানে ভালোভাবে কাজটা হয়। কিন্তু বৃষ্টির জলে যে পুষ্ট নদী সেখানে কি হচ্ছে না যেহেতু টাইম টু টাইম বেসে মানে যখন বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে সেখানে ক্ষয় হলো সঞ্চয় হলো, তারপর আবার বৃষ্টি নেই মানে জল নেই মানে কোনো কিছু হচ্ছে না। তো এই টাইম টু টাইম পেসে তখন কি হচ্ছে না আর কিন্তু কার্যটা চলছে না। এই জন্য বৃষ্টি জলে পুষ্ট নদীতে এই ধরনের হচ্ছে ভূমিরূপ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আমি এটা বলছি না কিন্তু হয় না, হয়, কিন্তু সময়টা অনেকটা বেশি লেগে যায়, ঠিক আছে। এবার আমরা দেখবো নদী অববাহিকা। নদী অববাহিকা কি? কোন প্রধান নদী এবং তার বিভিন্ন শাখা নদী ও উপনদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকে প্রধান নদীর নদী অববাহিকা বলে, ঠিক আছে। আচ্ছা নদী অববাহিকাটা কি? সাপোজ এইটা যে হচ্ছে একটা নদী, এধার থেকে সব ছোট ছোট নদী এসে এর সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো এই নদী প্লাস এর যে ছোট ছোট শাখা নদী উপনদী এসে যে এই পুরো যে যুক্ত হয়েছে এটা পুরোটাই কি না এই নদীর অববাহিকা। সাপোজ আমাদের গঙ্গা, ঠিক আছে। গঙ্গা হচ্ছে সামনে গিয়ে কি হয়েছে দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা হয়েছে পদ্মা আর একটা হচ্ছে ভাগীরথী। ইন্ডিয়াতে ভাগীরথী রয়েছে, পদ্মা হচ্ছে এতে চলে গেছে বাংলাদেশে চলে গেছে। এবার পদ্মাই শুধু কিন্তু হচ্ছে হয়নি, পদ্মা থেকে এবার হচ্ছে অনেক আলাদা আলাদা ছোট ছোট নদী সেপারেট হয়েছে। ঠিক তেমনি হচ্ছে এই যে ভাগীরথীও সেপারেট হয়ে 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 অনেক কিছু হয়ে গেছে। তো এবার যদি বলি নদী অববাহিকা কোনটা, গঙ্গা নদী প্রধান নদীর কিন্তু নদী অববাহিকা হয়, অন্য যে ছোট ছোট উপনদী শাখা নদী তাদের কিন্তু নদী অববাহিকা হয় না। তাহলে গঙ্গা নদীর নদী অববাহিকাটা কি? পুরো কিন্তু ওই গঙ্গা নদীর শুরু থেকে সৃষ্টি করে মানে শুরু যেখানে সেখান থেকে শুরু করে পুরো যে হচ্ছে ভারত বাংলাদেশ যতটা অংশে তার যে ছোট থেকে ছোট যে উপনদীটা পর্যন্ত গেছে পুরো অংশটাকে মার্কিং করে যেটা আসবে সেটা পুরোটা হচ্ছে কিন্তু এই নদী অববাহিকা। কার না গঙ্গার, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে না কি সেটা আমাদের ইন্ডিয়াতে আছে নাকি বাংলাদেশে আছে, এটা আমরা নদীর বেসিসে দেখছি। নদীর বেসিসে যখন হচ্ছে কি হচ্ছে না পুরো একেবারে গঙ্গা যেখান থেকে শুরু হয়েছে সৃষ্টি হয়েছে সেখান থেকে শুরু করে একেবারে মোহনা পর্যন্ত মাঝে যতগুলো শাখা নদী উপনদী ভাগ হয়েছে সমস্তগুলোকে একসাথে করে পুরো যে একটা ম্যাপিং করা হবে সেটাই হচ্ছে কিন্তু নদী অববাহিকা গঙ্গার, ঠিক আছে। তো সব থেকে পৃথিবীর সব থেকে বড় নদী বা অববাহিকা কার আছে? আমাজনের, ঠিক আছে। আর আমাদের ভারতের সব থেকে বড় নদী অববাহিকা গঙ্গার। আমাজনের নদী অববাহিকার সাইজ হচ্ছে 70.8 লক্ষ বর্গ কিলোমিটার আর আমাদের গঙ্গার হচ্ছে 9.5 লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক আছে। তো আমাদের যে সমস্ত ভূমিরূপ আমরা হচ্ছে দেখার চেষ্টা করছি সেগুলো সব কোথায় পাবো? এই নদী অববাহিকার মধ্যেই কিন্তু থাকবে, ওর বাইরে কোথাও নয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখছি নদীর গতিপথ। নদী অববাহিকাতে আমাদের হচ্ছে আমরা যে পাবো আমরা ভূমিরূপ গুলো পাবো সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু মূলত কোথায় কোথায় কি কি ধরনের ভূমিরূপ পাবো এটা যদি একবার ভালোভাবে বুঝে নেন তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। কিরকম? এইটা একটা নদী, এখান থেকে সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে কি না নদীর মোহনা, ঠিক আছে। তো এই পুরো পর্যায়টা তিনটে ভাগে বিভক্ত। এ দেখুন আপার কোর্স মিডিল কোর্স আর লোয়ার কোর্স। তো আপার কোর্স মানে কি উচ্চ, আর মিডিল কোর্স মানে মধ্য, আর লোয়ার কোর্স মানে নিম্ন। অর্থাৎ উচ্চ প্রবাহ মধ্য প্রবাহ নিম্ন প্রবাহ। তো এই উচ্চ প্রবাহতে কি হয় যেহেতু জল এখান থেকে সৃষ্টি হয় এই অংশটা অনেক বেশি মানে খাড়া, তো এখান থেকে কি হয় জল প্রচুর স্পিডে নামে, যার ফলে কি হয় এখানে হচ্ছে কিন্তু ক্ষয়জাত ভূমিরূপ অনেক বেশি দেখা যায়। দিয়ে তারপরে যে মিডিল কোর্সটা আছে মিডিল কোর্সের এই পোর্শনটায় এখানে কি ঢালটা কম কিন্তু একেবারে সমতলও কিন্তু নয়,
তার কারণে এই অংশে ক্ষয় তো হয় না কিন্তু সঞ্চয়ও হয় না। তো এই অংশে নদী কি করে, এই উপর থেকে যে সমস্ত জিনিসগুলো ক্ষয় হয়ে এসছে সেগুলোকে বহন করে নিয়ে গিয়ে কি হয়, এই যে লোয়ার কোর্স অর্থাৎ নিম্নতে গিয়ে কি হয় না, যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এই উচ্চ প্রবাহতে ক্ষয় হয়েছে এবং যেগুলো মধ্য প্রবাহ বয়ে নিয়ে এসছে, এখানে যেহেতু নদীর গতি অত্যাধিক কম হয়ে যায় তখন কি সেই ক্ষয়জাত বস্তুগুলো থিতিয়ে পড়ে, আর থিতিয়ে পড়ার কারণে সেখানে হচ্ছে সমস্ত ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায়। সুতরাং মনে রাখবে উচ্চ প্রবাহে হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ দেখা যায়, উচ্চ প্রবাহে ক্ষয়জাত ভূমিরূপ দেখা যায়, মধ্য প্রবাহে কিন্তু সাধারণত কোনো ভূমিরূপ দেখা যায় না। কারণ মধ্য প্রবাহ কি করে না বহন করে, যে সমস্ত জিনিস উচ্চ প্রবাহ থেকে ক্ষয় হয় সেগুলো মধ্য প্রবাহ বহন করে। সুতরাং উচ্চ প্রবাহেতে যেহেতু ক্ষয় হচ্ছে সেখানে ভূমিরূপ দেখা যাবে, কিন্তু মধ্য প্রবাহেতে ক্ষয়ও হচ্ছে না সঞ্চয়ও হচ্ছে না, সুতরাং এখানে কোনো ভূমিরূপ দেখা যাবে না। আর তারপরে এবার নিম্নতে গিয়ে কি হবে, নিম্নতে গিয়ে আবার এই যে ক্ষয় হচ্ছে সেগুলো হচ্ছে এখানে সঞ্চয় হওয়া শুরু হয়েছে, সুতরাং এর কারণে এখানেও কিছু ভূমিরূপ দেখা যায়। ঠিক আছে, নেক্সট। এবার আসি প্রথম হচ্ছে নদীর ক্ষয়জাত ভূমিরূপ, সেই দিক থেকে দেখব। তো ক্ষয়জাত ভূমিরূপ কোথায় হবে, উচ্চ প্রবাহে। এর মানে আমরা প্রথমে উচ্চ প্রবাহ থেকে শুরু করেছি। উচ্চ প্রবাহে নদীর ক্ষয়জাত যে সমস্ত ভূমিরূপগুলো আমরা দেখতে পাবো সেইগুলো থেকে আমরা শুরু করব। তো প্রথমে আছে কি ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, ভি আকৃতি উপত্যকা মানে এই ছবিটা দেখুন, পুরোটা ভি এর মতো দেখতে না? কেন হচ্ছে, যখন নদী মূলত উচ্চ গতিতে থাকে তখন কি হয়, যেমন ছবিটা দেখিয়েছিলাম খুবই খাড়া ঢাল থাকে না, যখন ঢালটা খুবই খাড়া প্রকৃতির থাকে তখন কি হয়, জল ফুল স্পিডে নামে, যখন ফুল স্পিডে নামছে তখন সে কি করে নিম্ন ক্ষয় বেশি করে, পার্শ্ব ক্ষয় মানে এই রকম জলের মাঝখান থেকে যাচ্ছে, যখন জল ফুল ফোর্সে এখান থেকে যাচ্ছে তখন কি করছে নিচের দিকে পরপর করে হচ্ছে কিন্তু ক্ষয় করছে, কিন্তু এই যে পাশের দিক থেকে কিন্তু আর ক্ষয়টা হচ্ছে না। তো এই রকমের কারণে কি এই ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। এই দেখুন নদী হয়তো কোনো এক সময় এরকম উপরের অংশেও ছিল, কিন্তু নদী ফুল ফোর্সে কি করছে এই নিচের দিকে ক্ষয় করছে, এই দু সাইডে বা এরও এই যে দু সাইডে এই অংশে কিন্তু ক্ষয় তেমন করছে না, যার কারণে কি হয়েছে এই ভি আকৃতির উপত্যকা তৈরি হয়েছে। এ দেখুন নদী প্রধানত এখানে কি করছে নিম্নমুখী ক্ষয় অর্থাৎ ভার্টিক্যাল ডাউন কাটিং বা ডাউন কাটিং ইরোশন মানে নিম্নমুখী ক্ষয়। ঠিক আছে, মানে যেটা হচ্ছে মূলত নদীর যে তলদেশের উপর মূলত বেশি যখন ক্ষয় করা হয় তখন সেটা হচ্ছে কি নিম্নমুখী ক্ষয় বলে। আর যখন হচ্ছে নদী কি করে না তার দু সাইডে দুদিকের যে বর্ডারটা দুদিকের সীমানাতে হচ্ছে বেশি ক্ষয় করে তখন সেটা হচ্ছে পার্শ্ব ক্ষয় হয়। তো নিম্নমুখী ক্ষয় অর্থাৎ ডাউন কাটিং ইরোশনের কারণে এখানে কি হচ্ছে ভি আকৃতির উপত্যকা তৈরি হচ্ছে। এই সময় হচ্ছে কেন এত বেশি হচ্ছে মানে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, কারণ নদীর জলের গতি খুবই পরিমাণে দ্রুত থাকে, যার ফলে কি নদীর তলদেশে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, মানে নদীর তলদেশ হচ্ছে খুব স্পিডে হচ্ছে কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, এবার দেখুন হিমালয় নদীগুলির উচ্চ অংশ যেমন গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের উৎসস্থল। তো হিমালয়ের যে উচ্চ অংশ অবশ্যই কিন্তু মনে রাখবেন এই জায়গাটা এই ছবিটা হচ্ছে কিন্তু হিমালয়ের নয়, আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু কোনো নদীর এও নয়, নদীর হচ্ছে কোনো উপত্যকাও নয়, এটা জাস্ট একটা হচ্ছে ছবি যাতে হচ্ছে ভালোভাবে একটু ভি আকৃতির উপত্যকা বোঝা যায় তার জন্য আমি দিয়েছি। ঠিক আছে, কারণ আমি অ্যাকচুয়াল এমন কোনো খুব একটা ভালো ছবি পাচ্ছিলাম না যে ছবিটা আপনাদের কি ভালোভাবে হচ্ছে ভি আকৃতি উপত্যকা বোঝাতে পারে। অবশ্যই ডায়াগ্রামের ছবি আছে যেগুলো আমি পরে হচ্ছে ব্যবহার করব, কিন্তু আপাতত বোঝানোর জন্য এটা দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। তো ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা এগুলো কি, এগুলো আমরা জানি এগুলো সমস্ত হচ্ছে কিন্তু বরফ গলা জলে পুষ্ট নদী। এগুলোর হচ্ছে কি না উচ্চ প্রবাহে কি হচ্ছে না এই ধরনের ভূমিরূপ কিন্তু দেখা যায়। ঠিক আছে, সুতরাং আমরা যদি হচ্ছে গঙ্গা নদীর যে উচ্চ প্রবাহ কিন্তু গঙ্গার গঙ্গোত্রী হিমবাহ থেকে ওই হরিদ্বারের অংশ পর্যন্ত ধরা হয়, ওই পোর্শনটাই কিন্তু উচ্চ প্রবাহ থাকে। তো ওইখানে যদি আমরা যাই ওখানে কিন্তু আমরা এরকম ভি আকৃতির উপত্যকা খাড়া উপত্যকা প্রচুর দেখতে পাবো। ঠিক আছে, ভারতে অনেক পাহাড়ি নদীতে এই ধরনের উপত্যকা দেখা যায়। হ্যাঁ, কারণ মানে হ্যাঁ এবার কি গঙ্গা যখন হচ্ছে মানে
মিডিল মধ্য প্রবাহে এসে গেছে, তখন অলরেডি সে হচ্ছে কিন্তু স্পিড কমে গেছে। তখন আবার হচ্ছে ভাগ হয়ে কিছু কিছু নদীর সৃষ্টি হয়। ওই সময় কিন্তু ওই সমস্ত নদীর হচ্ছে উচ্চ প্রবাহ দেখা যায় না, কিন্তু ওই সময় ওই নদীগুলো কিছু কিছু ক্ষয় করে, কিন্তু হচ্ছে সেই পজিশনে নয় যেই পজিশনে হচ্ছে গঙ্গা নিজের উচ্চ প্রবাহে করেছিল। গট ইট? তো এই জন্য হচ্ছে আমরা গঙ্গাকে নিয়ে মেন কথাটা বলছি। কিন্তু অনেক পাহাড়ি নদী আছে ভারতে যেগুলো হচ্ছে কি করছে না, এই উচ্চ প্রবাহে কিন্তু ক্ষয় করে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি করছে। এই ধরনের হচ্ছে ভূমিরূপ কি হয়, গভীর হয় আর সংকীর্ণ হয়। মনে রাখুন, সাপোজ নদীটা যখন এর মাঝখান থেকে যাচ্ছে, এটা কিন্তু উচ্চ প্রবাহ, আর উচ্চ প্রবাহেতে নদী কোনোদিনও কিন্তু হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত নাকি এই মাঝের অংশটা সমুদ্র পৃষ্ঠের সাথে সমান্তরালে আসছে। সুতরাং সমুদ্রপৃষ্ঠের সমানে না আসা পর্যন্ত কি করবে, নদীটা উঁচুই থাকবে, যার ফলে ফুল ফোর্সে সে কিন্তু কন্টিনিউ এর ভেতর থেকেই হচ্ছে কিন্তু সে ক্ষয় করে করে চলেছে। ফলে নদীটা আজ যেখানে এতটা গভীর দেখা যাচ্ছে, কালকে এর থেকে আরো বেশি ডিপ দেখা যাবে। ঠিক আছে? আর সাইড কি হয় না, খুবই খাড়া হয়। মানে এই অংশগুলো দেখতে মনে হচ্ছে অনেক ঢালু, আমি হেঁটে হেঁটে নেমে যেতে পারবো, বাট অ্যাকচুয়ালি নয়। এই অংশ দু সাইড কিন্তু খুবই খারাপ ধরনের হয়। ঠিক আছে? আর তারপর কি, উপত্যকার তলদেশে নদী প্রবাহ দেখা যায়। আগেরটাতেই বলেছিলাম নিম্নমুখী ক্ষয়, কারণ নদীর তলদেশে ক্ষয়ের পরিমাণটা অনেক বেশি থাকে। তারপর কি আছে, এখানে প্রায় জলপ্রপাত, র্যাপিড, পটহোল দেখা যায়। যখন এটি খুব গভীর ও খাড়া হয়ে যায় তখন তাকে গিরিখাত বলে। আচ্ছা, এখানে বলে দিই, হ্যাঁ, এই সমস্ত নদীর উচ্চ প্রবাহে কি দেখা যায় না, জলপ্রপাত, পটহোল, র্যাপিড এই সমস্ত দেখা যায়। আর কি দেখা যায়, গিরিখাতও দেখা যায়। এগুলো কি আমি হচ্ছে পরে রিপিট মানে ভালোভাবে বুঝিয়ে দেবো, কিন্তু র্যাপিডটা বুঝিয়ে দিই। র্যাপিডটা হচ্ছে নেই। র্যাপিডটা কি না, আপনারা যদি দেখে থাকেন হরিদ্বারে বা ওই সমস্ত জায়গায় কি হয়, নদী খুব স্পিডে বয়, কিন্তু তারই সাথে সাথে ওই সমস্ত জায়গায় পাথরও প্রচুর হয়। মানে নদী ওখানে প্রচুর খরস্রোতা, একেবারে উত্তাল নদী। তো ওখানে লোকে কি করে, নৌকো ধরনের মানে একটা বেলুন জাতীয় নৌকো হয়, তাতে অনেকজন মিলে ওই হচ্ছে খরস্রোতা উত্তাল নদীর মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব পছন্দ করে। তো ওই অংশটা যেখান থেকে ওইগুলোকে নিয়ে যাওয়া হয়, ওই ধরনের হচ্ছে নৌকাগুলোকে নিয়ে যাওয়া হয়, ওই মানে নৌকাগুলোর রাইডিং এর যে মেন অংশ, ওগুলো কিন্তু মূলত শান্ত নদীতে হবে না। মানে আমরা আমাদের বাড়ির আশেপাশে হয়তো একটা নদী দেখতে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে হয়তো সেটা অনেক স্পিডে চলছে, কিন্তু সেখানকার নদীর হচ্ছে কিন্তু স্পিড খুবই উত্তাল। তো সেখানে কি হচ্ছে না, ওই অংশটা যেখানে হচ্ছে ওই ধরনের নদীটা হচ্ছে প্রবাহিত হচ্ছে সেটাকে বলছে র্যাপিড। মানে ওখানে নদী খুব খরস্রোতা এবং খুবই উত্তাল ধরনের। ঠিক আছে? জল মানে বাঁধন ছাড়া, সোজা কথায় বলতে গেলে। হ্যাঁ, তো এবার কি আসছে না, জলপ্রপাত। জলপ্রপাতের ক্ষেত্রে কি, আচ্ছা, ছবিটাকে দেখে দেখে একটু বুঝে যান। এটা হচ্ছে জলপ্রপাত। ঠিক আছে? তো জলপ্রপাতে কি হয়েছে দেখুন, এখানে ভূমির এই নিচের অংশটা, এটা এই যে খয়েরি অংশটা, এটা কি না, নরম কোমল শিলা। আর উপরের এই যে হচ্ছে ধূসর অংশটা কি না, কঠিন শিলা। তো কোমল শিলা এবং কঠিন শিলা এই দুটোর মানে দুটো কি হয়েছে না, পরপর মানে একের উপরে আরেকটা হচ্ছে কিন্তু চাপা অবস্থায় হচ্ছে ছিল। এবার উপর থেকে নদী প্রবাহিত হয়েছে, নদী প্রবাহিত হয়ে কি হয়েছে, এবার এখানটা এরপরে কিন্তু আর মাটি নেই। তো কি হয়েছে, নদী এখান থেকে যে পড়েছে, এবার পড়ে কি হয়েছে, নদী হচ্ছে কি হয়, পড়ে জলটা বাউন্স খাবে। ঠিক আছে? জল এবার যেহেতু নদী এধার থেকে গিয়ে পড়ছে, সুতরাং বাউন্স পেছনের দিকে খাবে। পেছনের দিকে খাওয়ার কারণে এবার এধারটা কোমল শিলা আছে কিন্তু উপরটা কঠিন শিলা আছে, সুতরাং কোনটা আগে ক্ষয় পাবে, অবশ্যই কোমল শিলাটা আগে ক্ষয় পাবে। তো এই যে জলটা বাউন্স খেয়ে যে এধারটা ঘুরছে, প্লাস যে এত উপর থেকে জলটা যে এখানে পড়ছে, তার কারণে এই অংশটাই কিন্তু ক্ষয়ের পরিমাণ অনেক বেশি। সেই তুলনায় এই উপরে কিন্তু কোমল শিলাটায় ক্ষয়ের পরিমাণ, কঠিন শিলাটায় ক্ষয়ের পরিমাণ কিন্তু ততটা হয় না। যার ফলে কি হয়, ধীরে ধীরে নদী খুব খাড়া হয়ে যায়। ঠিক আছে? খাড়া মানে কি, এক সময় দেখা যাচ্ছে কি, ধরুন আগে হচ্ছে কি ছিল, প্রথমে কি ছিল, নদীটা হয়তো এরকম ছিল, এই এসে হয়তো এইরকম ভাবে ছিল। ঠিক আছে? তো জলটা এইভাবে এসে এখানে পড়ছে, এবার এর মধ্যে এটা হচ্ছে কঠিন শিলা, আর এর নিচের এই অংশটা ছিল হয়তো কোমল শিলা। ঠিক আছে?
এবার নদী কি হচ্ছে উপর থেকে এখানে পড়ছে, এই যে উপর থেকে এসে এখানে পড়ছে, পড়ার পর কি হচ্ছে না এখানে হচ্ছে ক্ষয় হচ্ছে, একে তো এখানে ডাইরেক্ট পড়ার কারণে এখানেও ক্ষয় হচ্ছে, প্লাস জলটা যে বাউন্স ব্যাক করছে তার কারণে এই যে প্রাচীরটা, এই প্রাচীরেও কিন্তু ক্ষয় হচ্ছে। ক্ষয় হতে হতে পরে কি দেখা যাচ্ছে, পরে দেখা যাচ্ছে কি এই ক্ষয়ের কারণে এই যে কোমল শিলার অংশ এটা এরকম গভীর হয়ে গেছে, কিন্তু সেই পরিমাণে এই যে দেখুন সামনে যে হয়তো এই যে এটা কঠিন শিলা ততটা কিন্তু ক্ষয় হয়নি যতটা কোমল শিলা ক্ষয় হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে দেখুন যেন মনে হচ্ছে নদী এখান থেকে ঝাঁপিয়ে পড়ছে, এই অংশটা কি গভীর, ঠিক না? অনেক এমন জলপ্রপাত দেখা যায় যেখানে কি হয়তো দেখছি প্রচুর স্পিডে জলপ্রপাত পড়ছে, একবার যদি জলটা কাটিয়ে পেছনের দিকে যাওয়া যায় না দেখা যাবে পেছনে গুহা হয়ে আছে। কেন হয়ে আছে না পেছনের দিকটা কোমল ছিল, তাই পেছনের দিকটা হচ্ছে কি পুরো ওরকম ক্ষয় তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে ওইভাবে গুহার মতো সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, তো এই জলপ্রপাতের না অনেকগুলো পার্ট আছে, আর প্রত্যেকটা পার্ট এক একটা হচ্ছে কিন্তু ভূমিরূপ আকারে আমরা গ্রহণ করি। তো প্রথমটা হচ্ছে কি জলপ্রপাত, এরপরে আবার কি আছে ওভারহ্যাং। তো ওভারহ্যাংটা কি দেখুন, এবার এই যে কঠিন শিলা কি হচ্ছে না এখানে ধরুন কঠিন শিলা এতটা ছিল, কোমল শিলাও অতটা ছিল, পরে ক্ষয় হয়ে গেছে, কোমল শিলা এখানে চলে এসেছে, কঠিন শিলা কিন্তু এইভাবে দেখুন কঠিন শিলা যেন মনে হচ্ছে ঝুলে আছে। তো এই যে ঝুলে থাকা অংশটা এটাকেই কি বলা হচ্ছে না ওভারহ্যাং। ঠিক আছে, তারপরে কি আছে না প্লাঞ্জ। প্লাঞ্জ মানে কি এই যে ওভারহ্যাং বা ঝুলে থাকা কঠিন শিলার অংশ এখান থেকে কি হচ্ছে না নদী ঝাঁপিয়ে নিচে পড়ছে, ঝাঁপিয়ে নিচে পড়ে হচ্ছে এই যে জলে যে ঝাঁপিয়ে পড়া অংশটা এটাকে বলা হচ্ছে প্লাঞ্জ। ঠিক আছে, আর ঠিক যেখানে নদীটা ঝাঁপিয়ে যে অংশে পড়ে সেখানে একটা হচ্ছে কি হয় না একটা গর্ত সৃষ্টি হয়, তো সেটা কি কি বলা হয় প্লাঞ্জ পুল বা প্রপাত কূপ। ঠিক আছে, আবার বলছি এখানটা হচ্ছে কি হচ্ছে না ওভারহ্যাং, মানে কি এই অংশটা হচ্ছে যেহেতু কঠিন ছিল এটা ঝুলে আছে, এটা হচ্ছে ওভারহ্যাং। এবার ওভারহ্যাং এর পর এই অংশটা দেখুন জল যেন ঝাঁপিয়ে পড়লো, তো জলের এই ঝাঁপিয়ে পড়াটাকে কিন্তু বলছি প্লাঞ্জ। প্লাঞ্জ কিন্তু কোনো ভূমিরূপ নয়, প্লাঞ্জ হচ্ছে এই যে জলে ঝাঁপিয়ে পড়া। ঠিক আছে, কিন্তু এবার এই যে ঝাঁপিয়ে এখানে পড়ছে সুতরাং এখানে একটা হিট হচ্ছে, এখানে ফোর্সটা মানে ধরুন আমি আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমি একটা টেবিলের উপর দাঁড়িয়ে আছি, সামনে হচ্ছে অনেক বড় একটা তোষক বিছিয়ে দিয়েছি, দিয়ে আমি তার উপর ঝাঁপালাম, তো আমি যে অংশে মূলত ঝাঁপিয়ে দাঁড়ালাম সেই অংশে হচ্ছে কি অনেকটা গভীর ভাবে ঢুকে যাবে, কিন্তু আশেপাশের অংশে কি হবে সেই ইম্প্যাক্টটা থাকবে অবশ্যই না। পরে কি হবে হয়তো আমি ঝাঁপিয়ে পড়ার পর বা পড়ে গেলাম, পড়ে যেতে বাকিগুলোতে হয় বা মানে তোষকের বাকি অংশটাই কি হচ্ছে হয়তো আমার পুরো হয়ে গেল বডির মতো হচ্ছে সেখানটা ভাঁজ খেয়ে গেল, কিন্তু যেখানে মূলত আমি ঝাঁপিয়ে পড়েছি সেই জায়গাটা কি গর্ত হয়ে যাবে। ঠিক এক্সাক্ট সেরকম এইখানে কি হচ্ছে যে প্লাঞ্জ মানে জলের যে স্রোতটা যেখানে মূলত পড়ছে ওখানে কি একটা গর্ত সৃষ্টি হচ্ছে, আর গর্ত সৃষ্টি হওয়ার কারণে সেখানে একটা কূপ মানে মেন এই কূপ দেখা যাচ্ছে সেটাকে কি বলা হবে না প্লাঞ্জ পুল বা প্রপাত কূপ। ঠিক আছে, এবার ওভারহ্যাং আমরা দেখলাম, এবার আছে আন্ডারকাট। আন্ডারকাট কি আন্ডারকাট হচ্ছে এই যে উপরে কঠিন ছিল যেমন অল্প ক্ষয়ের কারণে এইভাবে উপরে ঝুলে আছে মনে হচ্ছে, এর ঝুলে থাকার মেন কারণ কি ভেতরে কোমল শিলা হচ্ছে বেশি ক্ষয় হয়ে গেছে, তো এই কোমল শিলার বেশি ক্ষয় হয়ে যাওয়ার কারণে কি হয়েছে না এই জায়গাটা হচ্ছে আন্ডারকাট হয়েছে বা অতিরিক্ত ক্ষয় হয়েছে। ঠিক আছে, আর তারপরে কি আছে হার্ড রক আর সফট রক, তো বললাম হার্ড রক মানে হচ্ছে কঠিন শিলা, আর সফট রক মানে কোমল শিলা, এই দুটো হচ্ছে থাকার কারণে এই জলপ্রপাতটা এইভাবে সৃষ্টি হয়েছে। এই ডায়াগ্রামটাকে ভালোভাবে মনে রাখবেন তাহলে কিন্তু আপনি হচ্ছে অনেক পেয়ে যাবেন, মানে ভূমিরূপের অনেক হচ্ছে ব্যাখ্যা আপনি এখান থেকে কিন্তু শুধু দেখেই করতে পারেন। এরপর আছে এই যে গিরিখাত, তো আমি এরপরে এই যে প্লাঞ্জ পুল গিরিখাত আর একটা থাকবে পট হোল, এটা তিনটাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, জলপ্রপাতে ইংরেজিতে ওয়াটারফল হলো প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য যেখানে নদী বা ঝর্ণার জল উঁচু স্থান থেকে দ্রুত গতিতে নিচে ঝরে পড়ে। বাংলায় এটিকে ঝর্ণা বা জলপ্রপাত বলা হয়, এটি সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায় যেখানে কঠিন শিলার উপর দিয়ে জল প্রবাহিত হয়ে কোমল শিলা ক্ষয় করে গভীর খাদ বা খাড়া ঢাল তৈরি করে, ফলে জলপ্রপাতের সৃষ্টি হয়। ঠিক আছে, এটা সংজ্ঞা। আচ্ছা প্লাঞ্জ পুল কি,
না প্লাঞ্জ পুল ইংলিতেও বাংলায় হচ্ছে প্রপাতকূপ, ইংলিশ হচ্ছে প্লাঞ্জ পুল, হলো জলপ্রপাতের নিচে গভীর খাদ বা গভীর কূপ, যা পুল হয়ে গেছে কূপ, গভীর কূপ যা, আমি ছবিটা বন্ধ করি, যা জলপ্রপাতের পড়ন্ত জলের প্রবল ক্ষয়কারী শক্তির ফলে তৈরি হয়। বাংলায় এটিকে জলপ্রপাতের নিচে গভীর কূপ বা প্লাঞ্জ পুল বা প্রপাত কূপ বলা হয়। এটি ভূত্বকের একটি গুরুত্বপূর্ণ ক্ষয়জাত বৈশিষ্ট্য। ঠিক আছে, তো প্লাঞ্জ পুল কি না, যেমন বললাম প্লাঞ্জ মানে নদী যে ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে যে জায়গায় হিট করছে সেখানে কি হয় না একটা কূপের মতো গভীর অংশ সৃষ্টি হয়ে যায়। তো সেইখানটা কি হচ্ছে না এই যে মেন জলপ্রপাতের মানে ইরোশনাল ফিচার্স মানে যে ক্ষয়জাত বৈশিষ্ট্য এখানটায় ভালো কিন্তু বোঝা যায়। আচ্ছা আমি ছবিটা না দেখালে বোঝাতে পারছি না। হ্যাঁ, তো প্রথমে এখানটায় হচ্ছে জলপ্রপাতটা বুঝাই। এ দেখুন এখান থেকে জল পড়ছে, এটা জলপ্রপাত। উপরের অংশটা কিনা কঠিন শিলা দিয়ে তৈরি আর নিচের অংশটা কিনা কোমল শিলা দিয়ে তৈরি। তো কঠিন শিলা আর কোমল শিলা দিয়ে তৈরি। এবার এখানে কি হচ্ছে, উপর থেকে জল অনেক ফোর্সে নিচে পড়লে, নিচে পড়ার ফলে প্রথম যে আঘাতটা কোথায় লাগবে, এই অংশটায়। এই অংশটায় লাগার কারণে এখানে কিন্তু গভীর একটা কূপ সৃষ্টি হবে, যেটাকে কি বলা হবে না প্লাঞ্জ পুল বা প্রপাত কূপ। এবার দেখুন এই উপরের অংশটা যতটা আছে ভেতরে কিন্তু অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে, মানে কি কোমল শিলার এই অংশটা অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, যার ফলে এই উপরের অংশটা ঝুলে আছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, এবার তারপরে একটা জিনিস দেখুন, ওখানে লেখা ছিল না গর্জ, গর্জ বা গিরিখাত। তো এই গর্জটা কি, এই যে হচ্ছে মানে এই যে জলপ্রপাতের যে অংশটা, এই যে আশেপাশের অংশটা দেখুন, এই আশেপাশের অংশটাও কিন্তু একই রকম ভাবে তৈরি ছিল। মানে এই যে এটা, এই যে উপরের অংশটা হচ্ছে কঠিন শিলা, তো পুরো উপরের অংশটা কঠিন শিলা দিয়ে তৈরি, আর এই নিচের অংশটা কিনা পুরোটাই কোমল শিলা দিয়ে তৈরি। তো যখন জলপ্রপাতটা এখান থেকে পড়লো, পড়ে যে এখান থেকে স্পিডে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে না এই নিচের কোমল শিলা কিন্তু হচ্ছে ক্ষয় হচ্ছে, আর পার্শ্ব ক্ষয়টা অনেকটা বেশি হচ্ছে, নিম্নক্ষয়ও হচ্ছে, কারণ নদী যেহেতু জলপ্রপাতের কারণে এখানে হচ্ছে জলটা হিট করেছে তাই ফোর্সটা একটু কমেছে, যার কারণে পার্শ্ব ক্ষয়টা হচ্ছে, কিন্তু নিম্নক্ষয়ও হচ্ছে কারণ এটা নদীর উচ্চ প্রবাহে চলছে, যার ফলে কিনা একটা গভীর, একটা সংকীর্ণ, অত্যন্ত গভীর একটা হচ্ছে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। সেটা কি না, সেটা হচ্ছে গর্জ বা গিরিখাত। এবার আরো একটা গিরিখাত আছে, সেটাকে বলা হয় ক্যানিয়ন। এই জন্য এটাকে গর্জ নামে মনে রাখবেন আর সেটাকে ক্যানিয়ন নামে, কারণ দুটো গিরিখাতই কিন্তু আপনারা গুলাতে পারেন, একটা হচ্ছে গিরিখাত আর একটা হচ্ছে গিরিখাদ, দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, গুলাতে পারেন, তাই গর্জ আর ক্যানিয়ন হিসেবে এ করে রাখবেন, কারণ আমি যেটা বলছি আমি মানে আমার নিজের কানের পর্যন্ত আমার বিশ্বাস নেই, আমি হচ্ছে নিজে যখন টিচাররা বুঝাতো তখন আমি হচ্ছে গিরিখাদ গিরিখাদ কোনোদিনও হচ্ছে শুনে বুঝতে পারতাম না, তাই আমি হচ্ছে ইংলিশে ওটা গর্জ আর মানে এটা ক্যানিয়ন, ওইটাই হচ্ছে আমার পক্ষে সুবিধা। আশা করছি আপনাদের পক্ষে ওটাই হবে। তাও একবার স্পেলিংটা দেখে রাখবেন, গিরিখাদ আর গিরিখাত দুটোর জন্য কোনটা গর্জ আর কোনটা ক্যানিয়ন সেটা কিন্তু একবার দেখে রাখবেন। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে কি হচ্ছে না ক্যানিয়ন কি, মূলত এবার দেখুন সেখানে যেটা আর এখানে যেটা দুটোর মধ্যে হচ্ছে কিন্তু একটাই তফাৎ আছে, কি সেটা কিন্তু খুবই হচ্ছে জলপ্রপাতের খুবই একটা ভালো জায়গায় হয়েছিল, মানে একেবারে জলে পরিপুষ্ট একেবারে সজলা সুফলা একটা জায়গা, আর এখানটা দেখুন কিরকম মরুভূমির মতো দেখতে না, এইটাই হচ্ছে এর তফাৎ। তো মরুভূমি জাতীয় কোনো অংশে যখন হচ্ছে নদী কি হয় না এই যে প্রবাহিত হয়, তখন পার্শ্ব ক্ষয় আর নিম্ন ক্ষয় দুটোই বেশি হওয়ার কারণে খুবই সংকীর্ণ, অত্যন্ত সংকীর্ণ আর অত্যন্ত গভীর এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। সেই ভূমিরূপটাকে কি বলা হয় না ক্যানিয়ন বলা হয়। দেখুন ক্যানিয়ন হলো ভূমির একটি গভীর, সংকীর্ণ এবং দীর্ঘ খাত বা গিরিখাত। এটি সাধারণত নদীর দীর্ঘকালীন ক্ষয় প্রক্রিয়ার ফলে তৈরি হয়। নদীর জল প্রবাহিত হতে হতে পাথর ও মাটি ক্ষয় করে গভীর খাদের সৃষ্টি করে, যার দুপাশে উঁচু পাড় থাকে। বাংলায় এটিকে গিরিখাত, গভীর খাদ বা গভীর গিরি সংকট বলা হয়। ঠিক আছে,
তো পৃথিবীর মধ্যে সব থেকে সেরা উদাহরণ যে গিরিখাদের, সেটা হচ্ছে কি না আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় আছে? কলোরাডো নদীর উপরে। তো এই আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে বিভিন্ন কালারে, আসলে এই যে আমি একটু আগে বললাম না কঠিন শিলা কোমল শিলা, তো ওই কঠিন শিলা কোমল শিলা আরো না জানি কত ধরনের শিলা, সেগুলো হচ্ছে সব বিভিন্ন কালারে আছে, যার কারণে কি এই জায়গাটা দেখতে অত্যন্ত কিন্তু সুন্দর, ঠিক আছে। আর এই জন্য এটা খুবই বিখ্যাত। প্লাস কি না এটা হচ্ছে সব থেকে বৃহত্তম গিরিখাত। কত না 446 কিলোমিটার লম্বা, 29 কিলোমিটার চওড়া, আর 1.88 কিলোমিটার হচ্ছে গভীর। মানে এই যে শুধু বিস্তারটা এটাই হচ্ছে 446 কিলোমিটার, এই যে আড়াআড়ি এটা হচ্ছে 29 কিলোমিটার, আর এই যে মানে গভীর, কত গভীর পর্যন্ত আছে 1.8 কিলোমিটার। মানে কয়েক লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু কন্টিনিউ হচ্ছে কলোরাডো নদী এই মানে গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হতে হতে এই ধরনের একটা গিরিখাত কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু একটা গিরিখাত আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে। কি গিরিখাত? না পশ্চিম মেদিনীপুরের গনগনি। পশ্চিম মেদিনীপুরের গনগনিতে যারা থাকে তারা জানবে সেটাকে হচ্ছে কি বলা হয় না বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। এটা হচ্ছে কি শিলাবতী নদীর উপর তৈরি হয়েছে। এটা শিলাবতী নদীর ক্ষয়ের কারণে সৃষ্ট খুবই সুন্দর একটা গিরিখাত। কোথায় আছে? না পশ্চিম মেদিনীপুরের গনগনিতে। এটাকে কি বলা হয়? বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। মনে রাখবেন আমেরিকান গ্র্যান্ড ক্যানিয়ন আর বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু আলাদা। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আসলে হচ্ছে কিন্তু গনগনি, নাম তাকে দেওয়া হয়েছে, কিন্তু আসল গ্র্যান্ড ক্যানিয়ন কোনটা? সেটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কলোরাডো নদীর উপরে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি রাফেল ও পটল। রাফেলটা কি? রাফেলটা হচ্ছে এখানে ধরুন এই যে নদী যে উত্তাল, ঠিক আছে, এই যে নদী যে উচ্চ প্রবাহ, এখানে দেখুন জল খুবই এলোপাথারি ভাবে চলছে। ওখানে একটু আগে বলেছিলাম না, তো এই সমস্ত জায়গায় লোকে হচ্ছে নৌকা চালাতে পছন্দ করে, কারণ এই যে পাথর টাথরের কারণে জল খুবই উত্তাল ভাবে যে এগোয় এইখানটায়। এবার এই অংশটাকে কি বলা হয় না রাফেল, ঠিক আছে। এই দেখুন শ্যালো রকি উইথ সারফেস ডিস্টেন্স, মানে খুবই অগভীর আর খুবই হচ্ছে কি না পাথুরে অংশ, ঠিক আছে, এই জন্য হচ্ছে এটাকে। আচ্ছা এবার বলি পটল। পটল জিনিসটা কি? এই যে হচ্ছে মানে নদী এই যে চলছে, এবার দেখুন সাপোজ জলের এই অংশটায় একটা ঘূর্ণি সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই যে নদী আসছে এখানে একটা হচ্ছে জলের ধাক্কা খেয়ে কি হচ্ছে না একটা ঘূর্ণির সৃষ্টি হলো, দিয়ে কিন্তু তারপর জলের ধারে যাচ্ছে, কিন্তু একটা ঘূর্ণির সৃষ্টি হচ্ছে এখানে। দেখুন এই ছবিটায় জল কিন্তু নর্মাল আসছে, জল আস্তে আস্তে কি না এই অংশটা একটা ঘূর্ণির সৃষ্টি হয়েছে, যার ফলে কি দেখুন একটা হচ্ছে গভীর একটা কূপের মতো অংশ সৃষ্টি হয়েছে। এবার এটা কিন্তু একটা নয়, এরকমই পথে অনেক জায়গায় ঘূর্ণি সৃষ্টি হওয়ার কারণে এই দেখুন এখানেও একটা ঘূর্ণি সৃষ্টি হয়েছে না, এখানেও হচ্ছে দেখা যাবে ওরকম হচ্ছে একটা কূপ দেখা যাচ্ছে। তো এগুলো কি বলা হয়? পট হোল বা মন্থর কূপ। সেটা ছিল প্রপাত কূপ, যেটা হচ্ছে কোথায় না একেবারে জলপ্রপাতের ঠিক নিচে দেখা যায়। আর এটা হচ্ছে মন্থর কূপ, কিসের কারণে না নদীর প্রচন্ড গতিতে ঘূর্ণনের কারণে এই ধরনের হচ্ছে মানে ভূমিরূপ দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, তো আজকের জন্য এতটাই। যে মানে নদীর যে ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে কিন্তু এইগুলোই আছে, এর থেকে বেশি কিন্তু কিছু নেই। আচ্ছা আমি মনে হয় না শৃঙ্খলিত শৈলশিরাটা বলতে ভুলে গেছি। শৃঙ্খলিত শৈলশিরাটা কি ছিল না আমরা হচ্ছে যে ভি আকৃতির উপত্যকা দেখেছিলাম, ওই রকমই ভি আকৃতির উপত্যকা অনেকগুলো পাহাড়ি এলাকা জুড়ে পরপর দেখলে মনে হয় যেন হচ্ছে শৃঙ্খলিত মানে শৈলশিরা ভি আকৃতির উপত্যকা বেশ ভালোভাবে সাজানো অংশে আছে। আরে আমি ওটা দিতে ভুলে গেছি, ঠিক আছে। তো সেটাকে বলা হয় কি শৃঙ্খলিত শৈলশিরা। তো আমি পরের ভিডিওতে শৃঙ্খলিত শৈলশিরাটা দিয়ে দেব, ঠিক আছে। বাকি ক্ষয়জাত ভূমিরূপে বেশিরভাগই কিন্তু সব এখানে আছে, এর মাধ্যমে হচ্ছে কিন্তু আমরা নদীর ক্ষয়জাত কি কি ভূমিরূপ সেগুলো হচ্ছে বুঝে গেছি। এরপরে হচ্ছে আর যেগুলো বাকি আছে আমি পরের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেবো কি নদীর আর কি কি ক্ষয়জাত ভূমিরূপ আছে, প্লাস সেই ভিডিওতে সঞ্চয়জাত অর্থাৎ নিম্ন প্রবাহে নদীর কি কি ক্ষয়জাত ভূমিরূপ থাকবে সেগুলোকে হচ্ছে ডিসকাস করে দেব। আর তারই সাথে হচ্ছে আমরা তারপরে হচ্ছে ধীরে ধীরে হিমবাহ আর বায়ু নিয়ে এগোবো। মূলত আজকের জন্য এতটাই।
তো দেখা হচ্ছে পরের ক্লাসে। এতটা পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা বাই।